আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমরা, এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ভারতের বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাঠি, এনাম ক্যান্সার হসপিটাল, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কারিনা রহমান, ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, আপনারা চাইলে আমাদের আজকের বিষয়টি নিয়ে যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। গুড মর্নিং। So at first I'm welcoming you in our today's show. So the topics is breast cancer. Regarding that, I want to ask you first thing that actually in your clinical practice, what do you think that what is the causes of breast cancer? See, cause of breast cancer, one is like it is the age and also the family history and the obesity. Okay, and hormonal manipulations within the body. Okay, so those are the things, and multiparous, like nulliparous, those factors also come into the picture in the breast cancer. Okay. So it is a multifactorial disease and also lifestyle disease. To put it very straight, it is a lifestyle disease. Okay. Yeah. So what do you think? The lifestyle is the reason of all type of cancer? Yeah, all the type of cancers, lifestyle is the main reason. Okay, almost 90, like as on today, like even we call it as a even though we say breast cancer is a hereditary one, okay, it is a modifiable. Okay, that 1% of hereditary thing, it can be modified with the lifestyle. Okay. So it is completely modifiable, like lifestyle disease. Okay. So as per you, if it is familial, that can be modified. That can also be modified. Okay. That can also modified. But the most important thing is lifestyle change. So okay. So madam, আপনার কাছে আমার প্রশ্ন, স্যার যেহেতু বলছিলেন যে আমরা মোস্ট অফ দ্য টাইম জানি যে ব্রেস্ট ক্যান্সার কারণ হিসেবে ফ্যামিলিয়াল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট থাকে, বাট স্যার বলছিলেন যে ফ্যামিলিয়াল হিস্ট্রিটাকেও আমরা মডিফাই করতে পারি। এই বিষয়টিতে যদি আসি যে এই প্রসঙ্গটা কখন আসবে যে আমরা ফ্যামিলি হিস্ট্রিটাকেও মডিফাই করতে পারি, আসলে এটা কিভাবে করতে পারি, সেটা কি আমরা আর্লি ডিটেকশন অর স্ক্রিনিং, মানে হোয়াট ইজ দ্য ইস্যু এখানে? ফ্যামিলি হিস্ট্রি, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর টু স্পিক। যেটা মেইন ইয়ে হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি মডিফাই করতে পারি আমরা, যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। ফ্যামিলি হিস্ট্রি মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাটার্নাল সাইডেরটা, মানে আমার মা, খালা, পেশেন্টের বোন, এসব ইম্পর্টেন্ট। নানি, রাইট, নানি, হ্যাঁ, মার সাইডেরটা বেশি ইম্পর্টেন্ট। এরকম যদি কারো হিস্ট্রি থাকে, ওনারা যাতে কোনো সেলফ এক্সামিনেশনটা যাতে অলওয়েজ ওনারা এটাতে অ্যাওয়্যার থাকে, আর কখনো যদি ব্রেস্টে কোনো এরকম চাকা বা কিছু পায় যাতে আর্লি ডাক্তারের কাছে প্রেজেন্ট করে। এটাই হচ্ছে মানে মডিফায়েবল মেইন ফ্যাক্টরটা এখানে। আমার একটা প্রশ্ন এখানে আছে যে আমরা যেহেতু বারবার বলি যে আমরা স্ক্রিনিংটা নিজে বাসায় করতে চাই বা বাড়িতে, সেক্ষেত্রে এই যে আমরা অক্টোবর মাসে লং পিরিয়ড অফ টাইম ধরে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ সেলিব্রেট করি, এখানে কি আমাদের এরকম কোনো ক্যাম্পেইন থাকে কিনা যে আমরা ডিটেকশনটা শিখিয়ে দিই ফ্রিতে, বা আমাদের মানে অ্যাওয়ারনেসটার জন্য তাদেরকে আগেই যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে তাদেরকে আমরা এরকম করি কিনা? রাইট, এরকম অনেক এখন অক্টোবর মান্থ ইজ দ্য ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সো এরকম আমরা অনেক ফ্রি ক্যাম্পেইন করে থাকি, যে এরকম আমরা একটা ডে ডিসাইড করে ওপিডিতে আমরা ফ্রি পেশেন্ট দেখব। তো যেটা করি আমরা, যে পেশেন্ট আসলে তখন আমরা পেশেন্টদেরকে অ্যাওয়্যার করি ওই ব্যাপারে, যে কিভাবে সেলফ এক্সামিনেশন করতে হবে অ্যান্ড স্টাফ, এগুলো আমরা ইয়ে করি আর কি। Okay, so Shravan, I want to ask you the next question, that what is the actual sign symptoms if a patient says that these are the sign symptoms, they should come to the doctor and take consultation? What is most of breast cancer present as a lump in the breast, which is painless, and if the patient is very well aware, like if they are doing self breast examination every month, okay, so that's what the awareness is very important. So any young lady after 12 years or 14 years, they should start doing self breast examination. Is not only the who married, because nowadays we are seeing lot of patients coming at the young age
Even I have seen it at the age of 12 also, 15 also. Okay. So it is better to start the self breast examination very early. And other symptoms are like depends on axillary lymph node. They might come with the axillary swelling. Okay, they might come with the supraclavicular swelling also, and sometimes breast present with the metastasis. Okay. So either it will be liver metastasis or the bone. Most commonly it is bone. It can go to any part of the body. Okay. So these are signs and symptoms. Okay, thank you. And also there is a nipple discharge and change in the breast size. External features also will be there. Yeah. ওকে সো স্যারের কথা ছিল যে আমরা কিছু এক্সিলারি লিম্ফ নোড বে আমরা ওখানে কিছু টিউমারের মতো স্ট্রাকচার দেখতে পারি বা মেটাস্টেসিস যেটাকে আমরা বলি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাওয়ার বিষয়টি, বাট আমরা সবসময় হয় কি যে যখন দেখা যাচ্ছে ব্রেস্টের কোনো চাকা ফিল করি বা ব্রেস্টের কোনো ধরনের ব্যথা ফিল করি তখনই আমরা মনে করি যে আসলে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বাট এই বিষয়টা কতটুকু সত্য, মানে এই মিথটা কি মিথ অর ফ্যাক্ট, মানে এই জিনিসটা একটু জানার বিষয় যে অনেকে মনে করে যে হ্যাঁ আমার ব্রেস্টে ব্যথা হচ্ছে তাহলে মনে হয় আমার কি ব্রেস্ট ক্যান্সার হলো কিনা, এই বিষয়টা আসলে কিভাবে ক্লিয়ার হওয়া সম্ভব? মেইনলি অ্যাকচুয়ালি আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সার যেই লাম্পটা থাকে বা চাকাটা থাকে ইট ইজ ইউজুয়ালি প্রেজেন্টেশনটা হয় পেইনলেস একটা লাম্প, রাইট? পেইন থাকে না যে তা না, যেমন লাস্ট উইকেও একটা পেশেন্ট এসেছে আমার কাছে, তো দেখা গেছে পেশেন্ট বলেছে তার ব্যথা আছে তারপর একটা চাকা আছে, কিন্তু সেটা যখন আমরা ট্রুকাট বায়োপসি করলাম দেখা গেল যে ওটা ব্রেস্ট ক্যান্সার এসেছে। তো প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হতে পারে। তো বাট এটা ট্রু না যে ব্রেস্ট চাকা হলেই যে ওটা ক্যান্সার হবে তা অবশ্যই না, সেটা ভালোও হতে পারে টিউমার, যেমন ফাইব্রাইডনোমা আমরা যেটা বলি সেটা আবার ক্যান্সারও হতে পারে। কিন্তু এটাই যে অ্যাওয়্যার হয়ে পেশেন্ট যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে আসবে এটাই হচ্ছে মেইনলি। মানে বাট এই কমেন্টটা আসলে তাহলে আমরা করতে পারি যে আসলে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে প্রবলেমটা থাকে সেটা পেইনলেসই হয়, পেইনফুলটা এবং এই পেইনলেস থাকার কারণে আসলে রোগীরা খুব একটা অ্যাওয়্যার থাকে না যে দ্যাট ইজ দ্য ব্যথা হলেই দেখা যায় যে ওনারা হয় যে কেন ব্যথা হচ্ছে। ওকে, আমরা এখন প্রোগ্রামে একটি বিরতি নিব, বিরতির পর এসে আমরা আসলে স্ক্রিনিংটা কিভাবে করতে পারি এবং আমরা কিভাবে ডিটেক্ট করি বিভিন্ন ইনভেস্টিগেশন দিয়ে সেটা জানবো। তার আগে একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ব্রেস্ট ক্যান্সার। So, Shravan, before going to the break, we were discussing about what is the reason, what is the risk factors, and what is the causes and signs symptoms of breast cancer. So, after that, I just want to ask you two questions consecutively. That one is, if a person feels, or a female or anyone feels that I have some signs symptoms regarding which may lead to breast cancer, so what she can do without coming to the doctor, what the examination actually she can do without suggestion of the doctor? No, only she can do self breast examination. Okay, nothing more than that. Okay, so other things are common blood test she can do, but it is better to do blood test and all when she go to a doctor, because after clinical examination, see in all any cancer, the most common diagnosis we do it 100%, almost 100% with history and physical examination. Investigations are only just supportive. Okay, they will never give a 100% diagnosis. Okay, so you should always self breast examination, then they have to go to doctor. Okay, any changes, even the minimal changes, they have to go to doctor. And anybody, whether it is male or female, both, because normally we try to avoid males, but nowadays because of the using lot of chemicals and all, 1 to 2% they will come with the breast. See, we should not avoid the male breast cancers. Okay, so everybody should do their self breast examination either in front of the mirror or when they're taking bath. So monthly once they have to do it. Okay, so as per you, the thing is they only should do the self breast examination and then should go to the doctor. Then he will take the history and so madam, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আসলে অনেক সময় দেখি যে রোগীরা যেটা করে যে অনেকের কাছে কোশ্চেন করতে থাকে, বিকজ আমাদের দেশের পার্সপেক্টিভে এখনো এটা একটা আসলে একটা এম্বারেসিং সিচুয়েশন তাদের জন্য থাকে যে তার ডক্টরের কাছে দেখাতে চায় না। দ্যাট ইজ ট্রু, এবং ওই আনঅ্যাওয়ারনেসটা থেকেই লম্বা সময় ধরে দেখা যাচ্ছে তাদের আসলে ক্যান্সারটা আরো মেটাস্টেসিস হয়ে যাচ্ছে। বাট
প্রথমে আসলে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কোন ধরনের ডক্টরের কাছে যাওয়া উচিত? অনেক সময় দেখা যায় যে আমরা অনেক অনকোলজিস্টকে পাচ্ছি না অ্যাভেলেবেল, বা মানে কে ভালো, বা এটা করতে করতে সময় চলে যাচ্ছে। ফার্স্টে আসলে কি করা উচিত? ব্রেস্টের যখনই কোনো প্রবলেম হয় বা চাকা হয়, আমাদের এখানে দেখা যায় যে মানে এটা যে ব্রেস্ট সার্জন না হলে যে কোনো জেনারেল সার্জনই কিন্তু এই প্রবলেমটা দেখবে। তো এই জিনিসটা আসলে অনেকেই জানে না এখন। আমি দেখি যে ম্যাক্সিমাম হচ্ছে আগে গাইনোকোলজিস্টের কাছে যায়, বাট দে শুড অ্যাকচুয়ালি সিক দ্য হেল্প অফ দ্য সার্জনস। মেইনলি হচ্ছে ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন, যার কাছে হোক আগে একজন সার্জন দেখাবে। সো ফার্স্ট একজন সার্জনের কাছে আসলে যাওয়াটা আসলে বেটার হবে। বাট অনেক সময় অনেকের একটা কোশ্চেন থাকে, আমি স্যারকে যেটা করলাম, স্যার ফার্স্টে উত্তরটা দিলেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাই শুধুমাত্র রোগীদের করা উচিত, অন্য কোনো পরীক্ষা না। বাট এটা ছাড়াও কি এরকম কোনো কিছু আছে কি না যে একটা হ্যাঁ আমি হয়তো বা ডক্টর খুঁজছি বা পাচ্ছি না, বাট বাই দিস টাইম আমি একটা ইনভেস্টিগেশন করিয়ে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা কি কোনো কিছু এনকারেজ করি কিনা কোনো ইনভেস্টিগেশন? অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে মানে পেশেন্ট তো নিজে আর ইনভেস্টিগেশনের এটা বুঝবে না। যেমন আমরা ইউজুয়ালি যখন ব্রেস্টে চাকা পাই আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট বলি এটাকে, যে প্রথমে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখবো অ্যাজ এ সার্জন, অ্যান্ড দেন উই সাজেস্ট একটা ইমেজিং। যেমন বিলো 35 হলে আমরা একটা ব্রেস্টে আলট্রাসোনোগ্রাম সাজেস্ট করি, অ্যান্ড ইউজুয়ালি অ্যাবভ 35 হলে যখন ব্রেস্ট টিস্যু ডেন্সিটি কমতে থাকে তখন আমরা একটা ম্যামোগ্রাম সাজেস্ট করি। এটা অ্যাকচুয়ালি পেশেন্টের ডিফারেন্সিয়েট করার ক্যাপাবিলিটিটা ওরকম থাকে না। সো বেস্ট হচ্ছে যে ডক্টরের কাছে আসা, অ্যান্ড এরপরে আমরা একটা বায়োপসি করে অথবা এফএনএসি করে দেখি যে এটা কি ধরনের চাকা, এটা কি ক্যান্সার নাকি এটা কোনো ভালো টিউমার। So, Dr. Shravan, I want to ask you that which investigation actually leads to get the comment that she is or he is having any breast cancer? Actually, see, what is first holo like you have to do a mammogram. Okay, that is a mammogram or ultrasound. We call it ultrasound mammogram. Right. So we can do it, and then we have to take call. Okay, see, if I internationally like unless you are initiating some treatment, we don't recommend for FNAC. We want a true cut biopsy because of the advance in the human genome project. Okay, so because of that we want to do everything in the upfront, means at the time of diagnosis we want to do all the moleculars. Okay. Along with histopathology we want to molecular things. Okay, because we need to know ERPR status, HER2 status at up this one, and also the tumor, like we call it immunotherapy. Also markers are there for that, and also there are other like what you call the target treatments. So now the concept is you have to use a target treatment, not like previous like you use chemotherapy. No, so you have to initiate because target treatment acts जोखाने रोग ऐसे वखाने मतलब it will go and side effects will be less. Okay, so for that reason it is better to do biopsy, true cut biopsy rather than FNAC. And in Bangladesh everybody does FNAC, and outside Bangladesh nobody does FNAC. So everybody does an true cut biopsy because it gives every result, and you can give a better results. So true cut biopsy is the standard. Okay, is the standard. Okay. So ম্যাডামের কাছে আমার পরবর্তী প্রশ্ন, আমরা যেহেতু আলোচনা করলাম এতক্ষণ যে কি কি কারণে হয়, কি কি রিস্ক ফ্যাক্টরস গুলো আছে এবং কি কি সাইন সিমটমস গুলো আছে, এবং ইনভেস্টিগেশন আমরা ট্রু কাট বায়োপসিটাকে আসলে এখন সাজেস্ট করি। আসলে অনেকেই বলেন যে ফেনিসিটা, বাট এখন স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে ট্রু কাট বায়োপসি করা, তাতে করে পুরো হিস্টোলজিটা আসলে দেখা যায়। যদি প্রিভেনশনের কিছু হিস্ট্রিতে আসি, যে আমরা আসলে প্রিভেন্ট করতে সাধারণত একটা রোগীকে প্রিভেন্ট করার জন্য বা তাকে আর্লি স্টেজে যাতে ডিটেক্ট করতে পারি, এই বিষয়টাতে আসলে আমরা কি ধরনের কাউন্সেলিং গুলো করে থাকি বা আমরা কি করি ডক্টররা? এইটা আসলে মেইন যে ইম্পর্টেন্টটা হচ্ছে যে স্ক্রিনিং অ্যান্ড সেলফ এক্সামিনেশন ইজ দ্য বেসিস, যে আর্লি ডিটেকশন করার, যে পেশেন্ট যত অ্যাওয়্যার হবে। এখন আমরা দেখছি যে অ্যাকচুয়ালি যত গরিবই হোক না কেন বা মানে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে ওরাও আসছে, ব্রেস্টের যদি স্লাইটেস্ট যে কোনো ওরা সিমটম যদি থাকে, যদি ব্যথা থাকে, কোনো ছোট চাকা থাকে, দে কাম। আগে কিন্তু এই অ্যাওয়ারনেসটা ছিল না। তো তখন আমরা তাদেরকে বলি যে মানে সেলফ এক্সামিনেশন যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে মান্থলি সেলফ এক্সামিনেশন। সে যখন আমরা শাওয়ারে থাকি ইন ফ্রন্ট অফ এ মিরর, একটা আয়নার সামনে যখন সে দাঁড়িয়ে সেলফ এক্সামিনেশন করবে, ওটা হচ্ছে বেস্ট মেথডটা করার। আর আরেকটা হচ্ছে যে যখনই চাকা পাবে বা কিছু সিমটম থাকবে তখনই যাতে সাথে সাথে ডক্টরের কাছে আসে। যত আর্লি ডিটেকশন হবে ট্রিটমেন্ট মেথডটা
তত বেটার হবে। লাইফস্টাইল যেহেতু স্যার আমাদেরকে বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জীবনযাত্রার মান পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন, সেই বিষয়টি আসলে এখানে প্রিভেনশনের ক্ষেত্রে কতটুকু মানে আদার দেন অন্য ক্যান্সারের ক্ষেত্রে আসলে ব্রেস্ট ক্যান্সারকে যদি আমরা স্পেসিফাই করি যেহেতু আজকে টপিক সেটা আমাদের, সেই বিষয়টিতে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ? আমি এই প্রশ্নটির উত্তর আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে এই প্রশ্নের উত্তর নিই। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে আরও একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ব্রেস্ট ক্যান্সার এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ভারতের বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাঠি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কারিনা রহমান। Sir, before going to the break, I was discussing with Madam that the lifestyle modification, যে জীবনযাত্রার মান পরিবর্তন আমাদের দেশের ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ সব কিছুতে আমরা এই বিষয়টি নিয়ে ডিসকাস করি, বাট ইন কেস অফ যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা বলি যে এই বিষয়টিতে আসলে এটাকে কি আমরা আরও বেশি স্পেসিফাই করতে পারি কি না? রাইট, লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের এখানে আই থিঙ্ক পেশেন্ট দেখে আমার যেটা মনে হয় যে ওসিপি ইউজটা, ওরাল কন্ট্রাসেপটিভ যে পিলটা ইউজটা অনেক বেশি, অ্যান্ড ইট ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। তো ওটার ইউজটা কমিয়ে অন্যান্য যেসব কন্ট্রাসেপটিভ আছে ওগুলা ইউজ করাটা আমরা এনকারেজ করি এখন। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে যে হেলদি লাইফস্টাইল লিড করে ওয়েট নিয়ন্ত্রণে রেখে যাতে ওয়েট না বাড়তি থাকে, ওবেসিটি যাতে না হয়, দ্যাট ইজ অলসো ওয়ান মোর। আমি ওসিপিটা নিয়ে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, যেহেতু ওরাল কন্ট্রাসেপটিভ পিলের বিষয়টি ফার্স্টে আসলো, যে অনেকে দেখা যায় যে একবার শুরু করে লাইফ লং খেয়ে যাচ্ছেন। আসলে ওসিপি আমার মনে হয় যে একটা ফর দ্য সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত আমরা খেতে পারি, বাট তারপরে যে লাইফ লং একটা আমরা স্টার্ট করে আর কখনো ডক্টরের কাছে ফেরত যাই না, ওটাই আমরা খেতে থাকি। দ্যাট শুড বি চেঞ্জ, রাইট? This should be changed. Okay. So, স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে what is the actual treatment for breast cancer, from surgery to chemotherapy or chemotherapy to surgery or after chemotherapy? What is the actual treatment of the breast cancer if we start from the zero? No, actually because of advanced treatment. Yeah. Okay, see now in breast cancer, if the patient comes with any stage, okay, so initially you have to examine the breast. You will have to see whether it is operable or not. That is most important. If it is not operable, then you have to initiate what you call the neoadjuvant chemotherapy. Means like surgery aage you will have to give chemo before surgery. We have to downstage it. Okay, upper stage we have to bring it to earlier stage. So that is the like recent advance. Okay, and one more thing is there, whichever stage they come, okay, there is always a chance that you have to operate the breast, even if it is the metastasis, even if it is the like disease full agelo, like liver agelo. So if it is gone to bone also, okay, you should not worry, you should start a chemotherapy, and if the patient is responding, you should operate the primary. Should never leave the primary and don't treat the patient. If general condition is good, don't treat the patient palliatively. Palliative is a very bad word actually. So you should not use it for a young patients and also good general status patients. Okay. So surgery and chemotherapy and radiation. So all treatments are needed, and also hormone treatment. And because advanced in chemotherapy, like there is called immunotherapy, there are the target treatments, and we should use it based on the patient profile. Okay. Yeah. So patient profile is the main issue. Patient always the patient profile is an important thing. So with according to that we go for surgery or adjuvant chemotherapy with that. So ম্যাডামের কাছে আমার প্রশ্ন থাকবে যে অনেক সময় অনেকের ইয়াং পেশেন্টদের, এখন আমরা যেহেতু অ্যাওয়ার হচ্ছে অনেকটাই, আমরা প্রিভ্যালেন্স রেটটাও আমাদের বাড়ছে অ্যাওয়ারনেসের সাথে সাথে, এটা একটা ইস্যু থাকতে পারে যে অনেক ইয়াং পেশেন্টদের হয়তো বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কিন্তু তাদের একটা টেনশন থাকে যে বিফোর ম্যারেজ অর আফটার ম্যারেজ যে তাদের কি ফুল ব্রেস্টটা কি আমরা ইনসিশন করি, ডিসেক্ট করে ফেলে দেই কিনা, এই বিষয়টা যদি একটু আমাদেরকে কমেন্ট করেন যে আসলে আমরা কি করি এখানে।
এটা মেইনলি হচ্ছে যে যেমন স্যার আগেই বললেন যে স্টেজিংটা, যে পেশেন্ট আমার কাছে কোন স্টেজে প্রেজেন্ট করেছে। যদি আর্লি স্টেজ হয়, যেমন আমরা 4 ভাগে ভাগ করি, যদি স্টেজ 1 বা 2 হয় তাহলে আমরা এখন বলি যে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি সেটা করতে পারি। সেটা আমরা জাস্ট চাকা এবং চাকার চারিপাশে হেলদি কিছু ব্রেস্ট টিস্যু ফেলে দিব, এবং তারও আরও আছে, সাথে আমরা ইমপ্ল্যান্ট দিব ওখানে, বা মাসল ফ্ল্যাপ দিতে পারি ওই ডিফেক্টটা কভার করার জন্য। সো এটা ভয়ের কিছু নাই যে ইয়াং পেশেন্টরা যদি আর্লি আমাদের কাছে প্রেজেন্ট করে তাহলে নট নেসেসারিলি আমরা ম্যাস্টেকটমি, মানে যেটা আমরা বলি পুরা ব্রেস্টটা ফেলে দিব, সেটা আমরা করব নট নেসেসারি। যদি আর্লি স্টেজে আসে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিও এখন করতে পারি। অ্যান্ড একটা ইস্যু সবসময় থেকে যে আমাদের দেশে যেহেতু আর্থসামাজিক অবস্থাটা আসলে অন্যান্য দেশের মতো না, আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, ইন দ্যাট কেস যে আসলে আমরা এই যে অ্যাওয়ারনেস বাড়ছে, এটার কারণে একটা প্রিভেলেন্স রেট বাড়ছে। আর আরেকটা বিষয় হতে পারে যে এইখানে যে আসলে অর্থনৈতিকভাবে কি আমরা কতটুকু সাপোর্ট করতে পারি, আসলে কস্টিংগুলো আসলে কতটুকু, মানে কত হয়, বা আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমি যেহেতু একটা প্রাইভেট মেডিকেলে কাজ করছি, তাও আমি বলবো আমাদের সার্জারির কস্ট অনেক, মানে আমাদের ওখানে অনেক গার্মেন্টসের পেশেন্ট আসে, অনেক পুয়ার পেশেন্টস আসে। তো আমরা চেষ্টা করি যে আমাদের যে সর্বোচ্চ ইয়েটা দেওয়ার, এবং সার্জারিতে অ্যাকচুয়ালি ওরকম কস্ট পড়ে না। তো যদি আগে সার্জারি হয়, আর্লি স্টেজে আসলে সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট, এবং এরপরে যেমন আমরা যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি, এরপরে জাস্ট রেডিওথেরাপি দিলেই হবে। সো ওইটার ডোজিংটাও কমে যাচ্ছে। তো এটাই আর কি, যদি এই মেসেজটা পেশেন্টদেরকে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে তারা যদি আর্লি আসে দেন অনেক প্রবলেমই আসলে সলভ হয়ে যায়। সো ডক্টর শ্রাবণ, you are practicing in Bangladesh. For how long you are practicing? 1.5 years. 1.5 years. So before that you were practicing in India. Yes. So what do you feel, what is the actual difference between the pattern of, because always we give example of India as because the lifestyles are same and the life leading the same, and the in South Asia region. So what is the main difference you felt in the patients of India and Bangladesh, and what is The first thing is the tumor board. Okay. We have to discuss each and every case into the tumor board. So in that you will see in breast there is no role of mastectomy. Okay. If patient wants it, only you can do it. Otherwise from doctor side there is no role of mastectomy, complete mastectomy. Okay. So mastectomy all in stage 4 you can do a breast conservative surgery, because advancing chemotherapy, controlling the systemic disease is not an issue. So you have to conserve the breast. Okay, that is the main thing. So in Bangladesh we see almost 99%. After 1.5 years I have not seen even a single patient who comes with a breast conservative surgery. If you see in India, like most of the patients comes with the breast conservation. And sometimes their cosmetics is so good and you don't see the scar where they have operated. And also robotic surgery they do it. They enter through the axilla and they remove the tumor. So there are different techniques, and I have worked in different countries also. So breast cancer surgery should be initiated for all the patients. So there is no role of mastectomy in breast cancer. And if you felt anything regarding economical strain, that the people are more conscious here and or more conscious are there? No, in India you have insurance for every patient. Okay. Poor patients have the government insurance up to 5 lakhs, 10 lakhs, and for rich people they have their own private insurance, and even also government support for that. Okay. So when patient goes to any hospital, they will not think about money. They think about only who is a good doctor. Okay. So that is the thing. So that's why the system is very good in India. Okay. So do you think if in case of Bangladesh, if we work more intensely and more efficiently and all the things with the gradual of time, eventually will it become? Yeah, definitely improve. See, if you see the GDP of Bangladesh is much better than India. Okay. So every chance that Bangladesh can move above the India. Okay. So Dr. Shravan, thank you very much for joining us in this show today. Thank you. Okay. Okay. So madam, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আছি। আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ব্রেস্ট ক্যান্সার এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ছিলেন ভারতের বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাঠি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কারিনা রহমান, যিনি ব্রেস্ট এবং কোলোরেক্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। দর্শক, আমাদের আজকের বিষয়টি নিয়ে অনেক কিছু আলোচনা করলাম আমরা। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।